আমি এখন প্রত্যেকের কাছ থেকে একটি করে প্রশ্ন নিব এবং চেষ্টা করব আপনাদের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার। আর এই উত্তরগুলো আশা করছি আমার দর্শক মণ্ডলী যারা শুনছেন তারা শুনবেন। প্রয়োজনে যদি আপনাদের কাছে মনে হয় যে এই উত্তরগুলো সকলেরই জানা উচিত, তাহলে আমাদের ভিডিও আপনাদের পরিচিতদের মাঝে শেয়ার করে অন্যদেরকেও স্বাস্থ্য সচেতন করে গড়ে তুলবেন। আসসালামু আলাইকুম, আপনারা সবাই ভালো আছেন তাই তো? আমি আপনাদেরকে আজকের পোস্ট অপারেটিভ ডিসকাশন অর্থাৎ অপারেশন পরবর্তী রোগীর সাথে বা রোগীর কি অপারেশন করা হলো সেই বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে কথা বলবো। আলোচনার আগে আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ যে অপারেশনের শুরু থেকে বা তারও আগে থেকে রোগ শনাক্তকরণ, তারপরে চিকিৎসকের কাছে যাওয়া অপারেশনের সময় এবং অপারেশনের পরবর্তী এই আলোচনায় অংশগ্রহণ আপনারা যে একাগ্রচিত্তে করলেন, এজন্যই আপনাদেরকে ধন্যবাদ। কারণ একজন রোগীকে ডিল করা বা চিকিৎসা শুরু থেকে শেষ পর্যন্ত নিয়ে যাওয়া এটা অত্যন্ত জটিল একটা প্রক্রিয়া। শুধু বাংলাদেশ না, সারা পৃথিবীতেই এটা একটা জটিল প্রক্রিয়া। সেই প্রক্রিয়ার সাথে আপনারা যেহেতু যুক্ত, এজন্য আপনাদেরকে বিশেষ ধন্যবাদ। আলহামদুলিল্লাহ, আজকে আমি এক এক করে অত্যন্ত সূক্ষ্মভাবে বলতে পারেন ব্লাডলেস রক্তপাতবিহীন 6 জন রোগীর পিত্তথলির পাথরের ল্যাপারোস্কোপিক সার্জারি শেষ করলাম। এখন আমি আপনাদের 6 জন রোগী নিয়েই কথা বলবো। আপনারা সালমা বেগমের আপনি না, রাত্রি পেশেন্টের লোককে আপনি না, লিপি আক্তারের পেশেন্ট জি জি বসেন, দাঁড়ানো দরকার নেই। মিতু আক্তারের পেশেন্ট জি আপনি, ইসমাইল পেশেন্টের লোক জি, আর নূরে ইসলাম পেশেন্টের লোক কে আছেন? জি, খুবই চমৎকার। আমি শুরুতেই বলবো যে আমি আসলে কি করেছি সেটি আপনাদেরকে একটু বলতে চাই। আপনারা সবাই দেখেন যে আমি অপারেশনের আগেও আপনাদেরকে বলার চেষ্টা করেছিলাম যে আমরা আসলে কি করব। আপনাদের যে 6 জন পেশেন্টের অপারেশন করেছি সবাই জানেন যে সকলেরই পিত্তথলিতে পাথর ছিল, কিন্তু উপসর্গগুলো ভিন্ন ভিন্ন রকমের ছিল, জটিলতাগুলো ভিন্ন ভিন্ন ছিল, বাট সকলের মূল বা কমন সমস্যা একটাই, সকলের পিত্তথলিতে পাথর ছিল। আপনাদের কাছ থেকেই আমি শুনবো। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা যারা আজকে আমাদের ভিডিওটি শুনছেন, আপনারা যখন রোগীর অ্যাটেন্ডেন্টদের কাছে জানবেন যে কে কেমন সমস্যায় ছিল, তখন আপনারা বুঝতে পারবেন যে পিত্তথলি পাথরের উপসর্গ কত রকমের হতে পারে এবং কখনো কখনো কত ইমার্জেন্সি বেসিসে সার্জারি প্রয়োজন হয়, সেটিও আজকে বের হয়ে আসবে ইনশাআল্লাহ। যে আপনারা যদি একটু বোঝার চেষ্টা করেন, এটি হলো লিভার বা কলিজা, মানবদেহের পেটের উপরিভাগে ডান দিকে এবং মাঝ বরাবর থাকে। একটি লিভার গড়ে প্রতিদিন 500 রকমের কাজ করে। যে কোনো একজন মানুষ লিভারবিহীনভাবে, অর্থাৎ লিভার যদি না থাকে, 24 ঘন্টা সর্বোচ্চ বাঁচতে পারে। তার মানে হলে লিভারের গুরুত্ব অপরিসীম। এই লিভারের অনেক কাজের মধ্যে একটি গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে পিত্তরস তৈরি করা। একজন প্রাপ্তবয়স্ক মানুষের লিভার গড়ে 1 থেকে 1.5 লিটার পিত্তরস বা হলুদ কালারের পানি বা পাচক রস তৈরি করে, এই যে নীল কালারের নালী দেখছেন, অর্থাৎ এটাকে বলে পিত্তনালী, এই পিত্তনালী হয়ে খাদ্যনালীতে পাঠিয়ে দেয়। কেন পাঠায়? আমরা যে খাবারগুলো খাই সেগুলো হজম করার জন্য এই পিত্তরসটা খুবই দরকার। তাহলে পিত্তরস কে তৈরি করতেছে? লিভার। কিন্তু এই পিত্তরস লিভার থেকে পিত্তনালী হয়ে সরাসরি খাদ্যনালীতে না গিয়ে কিছু সময়ের জন্য পিত্তথলিতে জমা থাকে। কোথায় জমা থাকে? আমরা যখন খাবার গ্রহণ করি, খাবারটা মুখ দিয়ে তারপরে বুকের ভিতরে যে খাদ্যনালী থাকে সেখানে হয়ে যখন পাকস্থলীতে যায়, তখন পাকস্থলী থেকে কিছু সিগন্যাল পিত্তথলি এবং লিভার এবং পিত্তনালীর কাছে যায় যে আমার থলির ভিতরে খাবার এসেছে, এটি হজম করার জন্য তোমার রস প্রয়োজন। তখন পিত্তথলি স্কুইজ বা কন্ট্রাকশন করে তার ভিতরে থাকা রসটাকে নালীর মাধ্যমে আবার খাদ্যনালীতে পাঠিয়ে দেয়। ক্লিয়ার? তার মানে হলো পিত্তথলির কাজ শুধুমাত্র পিত্তরস কিছু সময়ের জন্য ধারণ করা এবং এটাকে ঘনীভূত করা, কিন্তু পিত্তরস পিত্তথলি তৈরি করে না। অনেকেরই একটা ধারণা পিত্তথলি ফেলে দিলে ভবিষ্যতে পিত্তরস কিভাবে আসবে। এটি তো ক্লিয়ার যে পিত্তরস পিত্তথলি তৈরি করে না। এই থলিতে পিত্তরস থাকতে থাকতে অনেকেরই অনেক ধরনের রোগ হয়। সবচেয়ে কমন যে রোগ সেটি হলো পিত্তথলিতে পাথর হয়। কি হয়? পাথর হয়। বিশেষ করে এটি মহিলাদের ক্ষেত্রে বেশি হয়। আজকে যে 6 জন রোগীর অপারেশন করলাম তার মধ্যে 4 জন মহিলা। এটি দিয়েও বোঝা যাচ্ছে যে এই রোগটা মহিলাদের বেশি হয়। ক্ষেত্র বিশেষে এই রোগটিকে মহিলাদের রোগ বলেও বিবেচিত করা হয়। যখন পিত্তথলি পাথর দিয়ে উপসর্গ হয়, সেগুলো আপনারাই বলবেন কি কি উপসর্গ এক এক রোগীর ক্ষেত্রে। তখন সাধারণত আমরা ল্যাপারোস্কোপিক পদ্ধতিতে, অর্থাৎ পেট ছিদ্র করে পিত্তথলিটা পাথর সহ বের করে নিয়ে আসি। সেটা কি করি? আপনাদের 6 জন রোগীর ক্ষেত্রেই তাই করা হয়েছে। আমরা এই পিত্তথলি এখানে একটা
ক্লিপ পরাই, ক্লিপ পরানোর মাধ্যমে থলিটাকে নালি থেকে আলাদা করে পিত্তথলিটা তখন শুধুমাত্র লিভারের সাথে লাগানো থাকে, এক ধরনের ডায়াথার্মি আছে, তখন সেই পিত্তথলিটাকে লিভারের কোল থেকে ডিটাচ করে বা ছুটিয়ে বাইরে বের করে নিয়ে আসা। এই হলো টোটাল প্রক্রিয়া। ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের এই অপারেশনটা করতে 8 থেকে 10 মিনিট সময় লেগেছে, কিন্তু অনেক ক্ষেত্রে এই অপারেশনটা করতে 1.5 ঘন্টা 2 ঘন্টাও কিন্তু লেগে যায়। যেমন আজকে যে 6 জন রোগীর অপারেশন শেষ করলাম, 4 জনের অপারেশন করতে আমার 10 মিনিট করে সময় লেগেছে, কিন্তু 2 জন রোগী, বিশেষ করে বাহরাইন থেকে আসছে, কি নাম, বিশেষ করে ইসমাইল নামে যে রোগী, যিনি গতদিনই আমাকে চেম্বারে দেখিয়েছেন, উনি বাহরাইনে থাকেন, সোজা বাহরাইন থেকে বাংলাদেশ এয়ারপোর্টে নেমে সরাসরি আমার চেম্বারে এসেছেন। 1.5 মাস আগে উনি বাহরাইনে গিয়েছিলেন। কিছুদিন আগে ওনার পেটে প্রচণ্ড ব্যথা হয় এবং বাহরাইনের একটা হসপিটালে 7 দিন ভর্তি থাকে। এরপরে কেন ওনারা অপারেশন ওখানে করেনি ওনারাই ভালো জানেন। আমরা আলহামদুলিল্লাহ একদিন পরেই, অর্থাৎ আজকেই ল্যাপারোস্কোপিক সার্জারিটা করলাম। 6 জন রোগীর মধ্যে আরও একজন পেশেন্ট নুরুল ইসলাম, ওনার অপারেশনটা করতে আমার অনেক সময় লেগেছে। এটা অত্যন্ত জটিল একটা অপারেশন ছিল, যেহেতু রোগীর বয়স 70-এর উপরে এবং হার্টে 2বার রিং পরানো আছে। 2015-তে একবার পরিয়েছে, 2017-তে পরিয়েছে। হার্টের ফাংশন একেবারেই নেই, প্রায় 38%। এই অবস্থায় অ্যানাস্থেসিয়া দেওয়া টাফ, সার্জারি টাফ। তারপরেও আমরা আলহামদুলিল্লাহ অত্যন্ত সুন্দরভাবে অপারেশনটা শেষ করেছি। আশা করছি আপনারা সবগুলো বিষয় বুঝতে পেরেছেন। আমি এখন প্রত্যেকের কাছ থেকে একটি করে প্রশ্ন নিব এবং চেষ্টা করব আপনাদের প্রশ্নগুলো উত্তর দেওয়ার। আর এই উত্তরগুলো আশা করছি আমার দর্শক মণ্ডলী যারা শুনছেন তারা শুনবেন। প্রয়োজনে যদি আপনাদের কাছে মনে হয় যে এই উত্তরগুলো সকলেরই জানা উচিত, তাহলে আমাদের ভিডিও আপনাদের পরিচিতদের মাঝে শেয়ার করে অন্যদেরকেও স্বাস্থ্য সচেতন করে গড়ে তুলবেন। আমার পেশেন্টের নাম সালমা বেগম, আমরা মিরপুর থেকে এসেছি। তো আজকে তার অপারেশন হয়েছে। তো আসলে মানে এতক্ষণ যেটা আপনার কাছে শুনলাম, তাতে আমার মনে একটা প্রশ্ন জেগেছে যে আসলে পিত্তে পাথরটা কেন হয়? এটা কি আমাদের খাবারের কোনো প্রবলেম, খাবারের এমন কোনো জিনিস আছে যেটা খেলে পিত্তে পাথর হয়, কিংবা পিত্তথলিতে দীর্ঘদিন যদি পিত্তরসগুলো জমা থাকে তার কারণে হয়? মানে কিছু কারণ তো আছে। আপনার প্রশ্নটি আমি বুঝতে পারলাম, পিত্তথলিতে পাথর কেন হয় সেটি তো। আসলে পিত্তথলিতে কেন পাথর হয় সেটি গবেষণা করতে গিয়ে দেখা গেছে যে সুস্পষ্ট কারণ এখনো আবিষ্কৃত হয়নি। তারপরেও অনেকটা কাছাকাছি পৌঁছেছেন বিজ্ঞানীরা। সেখানে দেখা যায় মূলত 4টি কারণে পিত্তথলিতে পাথর হয়। সেটি হলো, এই যে দেখেন লিভার যে পিত্তরস তৈরি করে, সেই রসটা পিত্তনালী হয়ে খাদ্যনালীতে জমে। এই পিত্তথলিতে যে পিত্তরস থাকে তার 92% হলো তরল বা পানি, আর 6 to 8% হলো সলিড বা শক্ত পদার্থ। কথা বুঝতে পেরেছেন? শক্ত পদার্থের ভিতরে 3টা খুবই গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে পিত্ত লবণ, কোলেস্টেরল, ফসফোলিপিড। কোলেস্টেরলের ধর্ম হচ্ছে নিচের দিকে সে জমাট বাঁধতে চেষ্টা করে, তলানি আকারে জমতে চেষ্টা করে। কিন্তু পিত্তথলিতে এই যে কোলেস্টেরল, ফসফোলিপিড এবং পিত্ত লবণ একটি নির্দিষ্ট মাত্রায় থাকে। সে মাত্রাটা কেমন? ফসফোলিপিড এবং পিত্ত লবণ কোলেস্টেরলটাকে এমনভাবে জড়িয়ে রাখে যাতে কোলেস্টেরলটা কোনোভাবে পিত্তথলিতে বা পিত্তথলির নিচে তলানি আকারে জমতে না পারে। ক্লিয়ার? তাহলে এবার আপনারা চিন্তা করেন, এই যে একটা নির্দিষ্ট অনুপাত থাকে পিত্ত লবণ, ফসফোলিপিড এবং কোলেস্টেরল, এই 3টা পদার্থ যে অনুপাতে থাকে, কোনো কারণে যদি পিত্ত লবণের পরিমাণটা কমে আসে, অর্থাৎ সে কোলেস্টেরলকে ধরে রাখতে পারছে না, তখন কি হবে? কোলেস্টেরলটা তলানি আকারে জমতে থাকবে। তাহলে বুঝতে পারলাম তো, কোনো কারণে যদি পিত্ত লবণের মাত্রা কমে যায় তাহলে পাথর হবে। সেকেন্ড, পিত্ত লবণ ঠিকই আছে, কিন্তু পিত্তথলিতে জমা পিত্ত রসের ভিতরে কোলেস্টেরলের মাত্রা অনেক বেশি। সেক্ষেত্রে পিত্তথলিতে পিত্ত লবণ সঠিক মাত্রায় থাকা সত্ত্বেও পিত্তথলিতে পাথর হবে। ক্লিয়ার? তৃতীয় যে বিষয়টি, পিত্তথলির ভিতরে থাকা রসের ভিতরে কোলেস্টেরল, ফসফোলিপিড, পিত্ত লবণ একই মাত্রায় আছে, কিন্তু এই রসটা তো একটি নির্দিষ্ট সময় পরপর স্কুইজ করে রসটা থলি থেকে নালিতে চলে যাবে। কিন্তু এই পিত্তথলিটা যদি কাজ না করে, অর্থাৎ পর্যাপ্ত পরিমাণে বা সঠিকভাবে সে যদি স্কুইজ করে সম্পূর্ণ রসটা বের করে না দিতে পারে, অনেক সময় ধরে থাকার কারণে কি হবে? তলানি আকারে জমতে থাকবে। যেমন আপনাদের বাড়িতে এখন তো আর নেই, আগের কালে যেটা ছিল যে মাটির কলস ছিল, দীর্ঘদিন ধরে যদি পানি রাখা হতো তাহলে সেই কলসের নিচে কি জমতো? বালি আকারে জমতো। ঠিক তেমনই ঘটনাটা। অর্থাৎ যদি দীর্ঘ সময়
পিত্তথলিতে পিত্তরস জমা থাকে সেটি যে কোনো কারণে হতে পারে। ইভেন আমরা দেখেছি যারা খুব দ্রুত সময় ওজন কমাতে গিয়ে ওভার ফাস্টিং করে, অনেক ফাস্টিং বেশি করে, তাদের কিন্তু পিত্তথলিতে পাথর হয়। এজন্য ওজন কমাতে গেলেও একটি নির্দিষ্ট মাত্রায় ওজন কমাতে হবে। প্রতি মাসে 2 থেকে 3 কেজি, খুব বেশি ওজন কমানো যাবে না, খুব বেশিক্ষণ না খেয়ে থাকা যাবে না। আপনি সর্বোচ্চ 10 ঘন্টা না খেয়ে থাকতে পারবেন, কিন্তু যদি আপনি অনেক 2 দিন 3 দিন 4 দিন এরকম না খেয়ে থাকেন, তাহলে কিন্তু পিত্তথলিতে পাথর হয়। এ কারণেই যে সকল রোগীরা বিভিন্ন হসপিটালের আইসিইউতে বিভিন্ন সমস্যা নিয়ে ভর্তি হয়, এবং ভর্তি হতে হতে অনেক সময় এমন হয় যে আইসিইউতে 1 মাস 1.5 মাস আছে, সেক্ষেত্রে তারা মুখে যেহেতু কিছু খায় না, সে কারণে পিত্তথলিটাও কন্ট্রাকশন করে রসটা পাঠায় না। এই আইসিইউতে থাকা অবস্থায় তাদের পিত্তথলিতে অনেকেরই পাথর হয়। কথা ক্লিয়ার? এখন দেখেন, এই যে পিত্তথলিতে যে 3টে মূল কারণ বললাম, যদি কোলেস্টেরলের মাত্রা বেড়ে যায়, পিত্ত লবণের মাত্রা কমে যায়, অথবা পিত্তথলিটা সঠিক মাত্রা যদি কাজ না করে, তাহলে পিত্তথলিতে পাথর হওয়ার সম্ভাবনা অনেক গুণে বেড়ে যায়। আর এই 3টা ঘটনাই মহিলাদের ক্ষেত্রে বেশি ঘটে। কেন ঘটে? মহিলাদের শরীরে 2টো হরমোন থাকে, ইস্ট্রোজেন অ্যান্ড প্রোজেস্টিন। এই 2টো হরমোন এই পিত্ত লবণ এবং কোলেস্টেরলের সাথে একটা সংযোগ আছে। যেমন ইস্ট্রোজেন পিত্তথলিতে কোলেস্টেরলের মাত্রা বাড়িয়ে দেয়, ক্লিয়ার? আবার প্রোজেস্টিন পিত্তথলিতে পিত্ত লবণের মাত্রা কমিয়ে দেয়। আবার ইস্ট্রোজেন এবং প্রোজেস্টিন 2টো হরমোন একত্রিতভাবেই পিত্তথলির ফাংশনটা কমিয়ে দেয়, অর্থাৎ সঠিক মাত্রায় কাজ করতে পারে না। মহিলাদের শরীরে বিশেষ করে যখন প্রেগনেন্সি কন্ডিশনে থাকে বা ইয়াং থাকে, তখন ইস্ট্রোজেন প্রোজেস্টেরনের মাত্রা অনেক বেশি থাকে। এই জন্য ইয়াং ফিমেল পেশেন্ট বিশেষ করে যখন মাতৃত্বকালীন সময় থাকেন, তখন কিন্তু তাদের পিত্তথলিতে পাথর হওয়ার ঝুঁকি অনেক গুণে বেশি থাকে। কথা ক্লিয়ার? এজন্য মেডিকেলের সায়েন্সে বলা হয় 5F 5টা F যদি থাকে, তাহলে তাদের শরীরে পাথর হওয়ার সম্ভাবনা অনেক বেশি। প্রথম F হলো ফিমেল, সেকেন্ড F হলো ফেয়ার স্কিন, অর্থাৎ যাদের স্কিন ফর্সা। থার্ড F হলো ফার্টাইল। ফার্টাইল মানে যখন তার বাচ্চা ধারণ করার ক্ষমতা আছে, ওই সময় ইস্ট্রোজেন প্রোজেস্টেরনের মাত্রা বেশি থাকে। ফোর্থ F হলো ফ্যাটি। চতুর্থ F হলো ফ্যাটি, অর্থাৎ যাদের একটু নাদুস নুদুস শরীরটা বেশি ভালো, একটু ওবেসিটি সমস্যা আছে, তাদের হওয়ার সম্ভাবনা বেশি। পঞ্চম F হলো ফ্যামিলি, অর্থাৎ ফ্যামিলি হিস্ট্রি যদি পজিটিভ থাকে, বোনের আছে, খালার আছে, মার আছে, দাদি নানি, তাহলে তাদের হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তাহলে বুঝতে পারলাম এই 5টা F যদি পাওয়া যায়, তাদের পিত্তথলিতে পাথর হওয়ার সম্ভাবনা অনেক বেশি। এই 5F না থাকলে কি হবে না? ডেফিনেটলি হবে, কিন্তু তাদের ঝুঁকিটা অনেক কম। তাহলে কি আপনি প্রশ্নের উত্তর পেয়েছেন? জি স্যার, একটা নিরাপদ অপারেশন করতে কি কি প্রয়োজন হতে পারে? জি, আপনি খুবই চমৎকার একটি প্রশ্ন করেছেন যে একটি অপারেশনকে নিরাপদযোগ্য করতে কি 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 প্রয়োজন হতে পারে। আপনি আমাকে একটু বলেন, হঠাৎ করে আপনার কাছে কেন রোগের বা অপারেশনের নিরাপদের ব্যাপারটি মাথায় আসলো? আমার বাড়ি যশোর জেলার ঝিগুরগাছা থানার উজ্জ্বলপুর গ্রাম। জি। আমার শ্বশুর দীর্ঘ 15 সালে হার্ট ব্লকের 3টা রিং বসানো। জি। তারপরে 17 সালে আরো একটা বসানো, মোট 4টা রিং তাদের বসানো। জি। কিন্তু ইদানিং কিছু 2-3 মাস আগের থেকে ওনার পেটে ব্যথা করে এবং এই জায়গাটা ফুলে যায়। জি। তা সমস্যা, যশোরের লোকাল হসপিটাল নিয়ে সেখানে পরীক্ষা নিরীক্ষা করে ওনারা ঢাকাতে রেফার করে যে আপনারা ঢাকাতে যান, এখানে কোনো জায়গায় ওনার পিত্তথলিতে পাথর এবং অন্য কিছু একটা টিউমার মতো সম্ভাবনা আমাদের আছে। আচ্ছা, এইগুলো দেখে আপনি আমার কাছে আসছেন, তাই তো? এইগুলো দেখে আমরা ঢাকাতে অনেক বড় একটা হসপিটালে গিয়েছিলাম, সেখানে যে কোনো মিসিংয়ের কারণে হয়নি। পরে আমরা মোবাইলে সার্চ দিয়ে আপনার এই অ্যাড্রেসটা আমরা পাই, জি, AMZ হসপিটাল। এখানে আমরা ভিডিওটা সম্পূর্ণ সব কিছু দেখে আমাদের খুব ভালো লাগলো। তখন আমরা এই হসপিটালে এসে অপারেশনটি করালেন, তাই তো? কিন্তু নিরাপদের কেন বিষয়টা আসলো? যেহেতু আপনার শ্বশুর অনেকগুলো সমস্যা, বিশেষ করে হার্টে 2বার রিং বরানো আছে, এজন্যই প্রশ্নটা, তাই তো? জি স্যার। জি, আমি চেষ্টা করবো এবার উত্তর দেওয়ার। ঠিক আছে। নূর ইসলামের জামাই চমৎকার একটি প্রশ্ন করেছেন যে আসলে সারা পৃথিবীতে প্রতিদিন লক্ষ লক্ষ মানুষের অপারেশন হয়, একটি অপারেশনকে কিভাবে আমরা নিরাপদযোগ্য করে তুলতে পারি? খুব মোটা দাগে উত্তর হলো, কোনো অপারেশনই পৃথিবীর কোনো হসপিটালেই 100% নিরাপদ নয়। ইভেন অপারেশন তো পরের কথা, শরীরে যদি কোথাও একটা ইনজেকশন বা সুচ ফুটানো হয়,
সেটাও নিরাপদ নয়। দেখবেন অনেক সময় ওখানে ফুলে ওঠে, অ্যালার্জিক রিয়াকশন হয়, অনেকের ক্ষেত্রে হয়। তা সেটাও কি সম্পূর্ণ নিরাপদ? তাহলে আমরা যেটা করি যে তুলনামূলকভাবে কিভাবে একটি অপারেশনকে নিরাপদযোগ্য করে তোলা সম্ভব সেটি নিয়ে আলোচনা অবশ্যই দরকার। দেখেন, আমরা বাংলাদেশের চিকিৎসকরা যে যেখানে চিকিৎসা করছি বা সার্জারির মতো একটি জটিল প্রক্রিয়া সম্পন্ন করছি, অনেক সীমাবদ্ধতার দিয়েই আমাদের অপারেশনগুলো করতে হয়। বিশেষ করে বাংলাদেশের উপজেলা, জেলা, শহরগুলোতে আমাদের সার্জনরা অসাধারণ চিকিৎসা দিয়ে থাকে, কারণ সেখানে সীমাবদ্ধতার মাত্রা অনেক বেশি। কিন্তু তারা যদি সেই সকল চিকিৎসাগুলো না দিতে পারতেন, দেখেন সিজারিয়ান সেকশন, অ্যাপেন্ডিসেক্টমি, হার্নিয়া, এ বাদেও আরও অনেক জটিল জটিল সার্জারি কিন্তু উপজেলা লেভেলেই হয়। ইভেন অনেক উপজেলা শহর আছে যেখানে ঢাকায় যে সকল অপারেশন আছে সেগুলো হচ্ছে। তাহলে এই অপারেশনগুলোকে সাকসেসফুল করার জন্য সবচেয়ে বড় ভূমিকা হলো ওই সার্জনের, কারণ অনেক সীমাবদ্ধতা আছে। হয়তোবা সেখানে সফিস্টিকেটেড ইনস্ট্রুমেন্ট নেই, লজিস্টিক সাপোর্ট নেই, কিন্তু তিনি তার সাহস এবং মানুষের সেবা দানের যে মনোবৃত্তি সেটা নিয়েই উনি এই চেষ্টাগুলো চালাচ্ছেন। বিদায়ী আজকে বাংলাদেশের দূর দূরান্ত থেকেও লক্ষ লক্ষ মানুষ সার্জারির মতো জটিল প্রক্রিয়া ভিতর দিয়ে যেতে পারতেছে, যে কারণে ঢাকার মতো শহরে বা বিভাগীয় শহরে অনেক চাপ কম পড়ছে। তারপরেও যে রোগীরা বেশি ঝুঁকিপূর্ণ, অর্থাৎ যাদের বয়স একটু বেশি, 70 বা তার বেশি, একাধিক রোগ আছে, ডায়াবেটিস, হাই ব্লাড প্রেশার, অ্যাজমা, হাঁপানি, হার্টে রিং পরানো আছে, ওপেন হার্ট সার্জারি করা আছে, হাইপোথাইরয়েড, অবশ্যই এই রোগীরা কিছুটা ঝুঁকিপূর্ণ। তাদের ক্ষেত্রে ঝুঁকির বিষয়টা অবশ্যই মাথায় রাখা উচিত। তাহলে একটি অপারেশনকে আমরা সাকসেসফুল করতে গেলে বা অতিমাত্রায় নিরাপদযোগ্য করতে গেলে কি কি করা প্রয়োজন, কয়েকটি বিষয় মাথায় রাখতে হবে। একটা হচ্ছে রোগীর রোগ। প্রথম হলো রোগীর রোগ, রোগটা কোন অবস্থায় আছে। যেমন আজকে যে 6 জন রোগীর পিত্তথলি পাথরের আমি অপারেশন করলাম, কারোটা 10 মিনিট করতে লেগেছে, কারোটা 2 ঘন্টা লেগেছে। এর কারণটা কি? দুইজনের রোগের প্রকৃতি এক ভিন্ন রকমের, কিন্তু শুরুটা কিন্তু দুইজনের পিত্তথলিতে পাথর। কারো শুধুমাত্র পাথর দিয়ে পেটে হালকা একটু উপসর্গ হয়েছে, আবার কারো পিত্তথলির পাথর দিয়ে ফোড়া হয়েছে, অর্থাৎ পিত্তথলির ফোড়া বা এমপাইম অফ গল ব্লাডার। এবং একজনের ক্ষেত্রে আমার কাছে অনেকটা টিউমারের মতোই মনে হয়েছে। আরেকজন যিনি বাহরাইন থেকে গতদিন এসে সার্জারি করলেন, ওনার অপারেশনটাও দেখেন রোগ কিন্তু একই, পিত্তথলিতে পাথর, কিন্তু তার রোগের মাত্রা ভিন্ন। একুট কন্ডিশন, তারও পিত্তথলিতে পুঁজ ছিল। তাহলে আমরা বুঝলাম রোগ একই হলেও রোগের মাত্রার উপরে অনেকটা নির্ভর করে। সেকেন্ড, রোগীর সার্বিক কন্ডিশন। আজকে যে 6 জন রোগীর অপারেশন করলাম, কিছু কিছু রোগী এর মধ্যে আছেন যার কোনো রোগী নেই, ডায়াবেটিস, হাই ব্লাড প্রেশার, অ্যাজমা, হাঁপানি কোনোটাই নেই। আবার অনেকেই আছেন যাদের যতগুলো রোগ বললাম সবগুলোই আছে, ডায়াবেটিস আছে, হাই ব্লাড প্রেশার, অ্যাজমা, হাঁপানি, হার্টে রিং পরানো। তাহলে রোগীর অবস্থা বা অন্যান্য রোগীর উপরেও নির্ভর করে। যদি রোগের মাত্রা অনেক বেশি থাকে, ঝুঁকি বাড়বে। যদি রোগীর একাধিক রোগ থাকে, ঝুঁকির মাত্রা বাড়বে। তৃতীয় হলো, আপনি যে সার্জনকে দিয়ে অপারেশন করবেন তিনি কতটা অভিজ্ঞ, স্কিলড, তার অভিজ্ঞতার উপরে, সক্ষমতার উপরে অপারেশনের নিরাপত্তা অনেকটাই নির্ভর করে। তারপরের ধাপে হচ্ছে আপনার রোগীর অ্যানাস্থেসিয়া কে দিবেন, যে বিষয়টি আমাদের বাংলাদেশের মানুষের মাথায় একেবারেই নেই। যখন একটি রোগীর অপারেশন হয়, অপারেশনের সময় এবং ইমিডিয়েট পোস্ট অপারেটিভ পিরিয়ডে যে জটিলতাগুলো হয়, এগুলো কিন্তু অ্যানাস্থেসিয়া রিলেটেড। তার মানে এই না যে অ্যানাস্থেসিস্ট ইচ্ছাকৃতভাবে করেন, যেহেতু তাদের অনেক একাধিক রোগ থাকে, অনেক সময় অ্যানাস্থেসিয়া দিয়ে অনেক সময় ম্যানেজ করা কঠিন হয়ে যায়। সে কারণে একজন অভিজ্ঞ অ্যানাস্থেসিওলজিস্ট খুবই প্রয়োজন। আমার মনে হয় আপনারা ব্যাপারটা বুঝতে পারছেন। একটি সুন্দর সফল অপারেশন করার জন্য ব্যাক সাইডের যিনি হিরো, যাকে আপনারা চিনেন না, নাম শোনেন না, তিনি হলেন একজন অ্যানাস্থেসিওলজিস্ট। তিনি অত্যন্ত সুন্দরভাবে রোগীকে ঘুম পাড়ান, ব্যথামুক্ত রাখেন। এ কারণে আমরা কোনো কোনো রোগীর ক্ষেত্রে 6 থেকে 8 ঘন্টা, 10 ঘন্টার সার্জারি করার পরেও রোগী কখনোই বলতে পারে না যে তার শরীরে কী ঘটে গেল। এটি টোটাল কারিশমাই হলো অ্যানাস্থেসিওলজিস্ট। তাহলে একজন অ্যানাস্থেসিওলজিস্টের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারপরের যে ধাপ, আপনি যে হসপিটালে অপারেশন করছেন সেই হসপিটালটা কতটা স্বয়ংসম্পূর্ণ বা কী পরিমাণ সাপোর্ট আছে। যেমন আপনার রোগীর ক্ষেত্রে যেমন হার্টে রিং পরানো আছে, এই ধরনের ঝুঁকিপূর্ণ অপারেশনের ক্ষেত্রে অনেক ধরনের সাপোর্ট প্রয়োজন হতে পারে, যে তার ওই হসপিটালে সিসিউ আছে কিনা, আইসিইউ আছে কিনা, ডায়ালাইসিস, কিডনি ডায়ালাইসিস অনেকের প্রয়োজন হতে পারে, ডায়ালাইসিসের ব্যবস্থা আছে কিনা, অপারেশন থিয়েটারটা ওয়েল ইকুইপড কিনা,
অর্থাৎ সকল যন্ত্রপাতি পর্যাপ্ত আছে কিনা। বিশেষ করে আপনার নূর ইসলাম সাহেবের যে অপারেশনটি করলাম, অন্য 5 জনের অপারেশনের ক্ষেত্রে স্বাভাবিকভাবেই আমি অপারেশন করছিলাম, বাট নূর ইসলামের ক্ষেত্রে আমাকে ভিন্ন ভিন্ন কিছু ইনস্ট্রুমেন্ট ইউজ করতে হয়েছে। যেমন লিগাসিওর নামে একটা ইনস্ট্রুমেন্ট আছে, এটি কিন্তু সব জায়গায় নেই। আমার রোগীর অবস্থা এত খারাপ ছিল যে লিগাসিওরটা ইউজ করতে হতো। এটা তো যে কোনো সময় যে কোনো জায়গায় পাওয়া যাবে না, যেহেতু আমার হসপিটালে আছে সাথে সাথে আমি ওটা ব্যবহার করব। তাহলে একটা হসপিটাল এবং সেই হসপিটালের অপারেশন থিয়েটার কতটা ইকুইপড বা ইনস্ট্রুমেন্ট সমৃদ্ধশালী তার উপরেও একটি অপারেশন নির্ভর করে যে সেই অপারেশনে কতটা নিরাপদে করা সম্ভব বা সাকসেসফুল হবে। আশা করি আপনি আপনার উত্তর বুঝতে পেরেছেন। আর কোনো প্রশ্ন কেউ করবেন? প্রথমে বলেন যে আপনি কোন পেশেন্ট হলেন। আসসালামু আলাইকুম স্যার, আমি রাত্রির পেশেন্ট, ওর হাজবেন্ড। তো আজকে আপনি ওর পাকিস্তানিতে আর কি পিত্তথলিতে অপারেশন করছেন। তো এইটা যদি আমি এখন না করতাম ভবিষ্যতে আমার কি ক্ষতি হতো যদি পিত্তথলি অপারেশনটা না করতাম? জি দেখেন, আপনার পেশেন্ট বা আপনার ওয়াইফের কিন্তু কিছু উপসর্গ ছিল, জি তারপরেই না আমি অপারেশনটা করলাম। অবশ্যই। তাহলে যদি পিত্তথলিতে পাথর থাকে এবং যদি কোনো উপসর্গ না থাকে, সাধারণত আমরা সেক্ষেত্রে অপারেশন করি না, ক্ষেত্র বিশেষে করি, বাট অধিকাংশ ক্ষেত্রেই আমরা অপারেশন করি না। কিন্তু যাদের উপসর্গ থাকে তাদের ক্ষেত্রে অবশ্যই এই ল্যাপারোস্কোপিক পদ্ধতিতে পিত্তথলি সার্জারিটা করে নেওয়া উচিত। আপনি যে প্রশ্নটি করেছেন, যদি উপসর্গ থাকা সত্ত্বেও অপারেশন করে নেওয়া না হয় তাহলে কি ক্ষতি হতে পারে। আপনারা আমার অপারেশন থিয়েটারের বাইরে অপেক্ষমান থাকা অবস্থায় দেখেছেন, হাকে আমি 2 জন রোগী দেখেছি, তার মধ্যে একজন রোগী ছিল ইয়াং এক ফিমেল পেশেন্ট। আমার চেম্বারে অপারেশন থিয়েটারের সাইডে যে রুম সেখানে এসেছেন। কি সমস্যা? তার পিত্তথলিতে পাথর, সেটা সে 2 মাস আগে জানতে পেরেছিল, যে কোনো কারণে অপারেশনটা করাননি। আজকে যখন আমি দেখলাম উনি একটা এমআরসিবি সাথে করে নিয়ে আসছেন, সেখানে দেখা যাচ্ছে পিত্তনালীতেও পাথর আছে। এখন ওনার চোখটা হলুদ হয়ে গেছে এবং হাতে কেনুলও পরানো আছে, অর্থাৎ একটি হসপিটালে উনি ভর্তি আছে। তাহলে উনি যদি 2 মাস আগেই পিত্তথলির পাথরের সার্জারিটি করিয়ে নিতেন তাহলে আজকে পিত্তনালীতে পাথর যেত না। পিত্তথলিতে যখন পাথর হয় এবং উপসর্গ থাকে, সাধারণত 2 ধরনের জটিলতা তৈরি হয়। কয় ধরনের? জি, আমি এইবার একটু ছবির মাধ্যমে দেখাইলে আপনি বুঝতে পারবেন। যখন পিত্তথলিতে পাথর থাকে, ধরেন এখানে পাথর আছে, ছোট ছোট পাথর। দেখেন, যেটি আমি আলোচনার শুরুতেই বলেছিলাম যে লিভার পিত্তরস তৈরি করে, সেটি পিত্তনালী হয়ে খাদ্যনালীতে যায়, কিন্তু যাওয়ার পথে কিছু সময়ের জন্য থলিতে জমা থাকে। তাহলে থলির সাথে নালীর একটা সংযোগ আছে। এই যে সংযোগ পথটাকে বলা হয় সিস্টিক ডাক্ট। পিত্তথলি এবং নালীর এই যে সংযোগ স্থল বা পথ, এটাকে বলা হয় সিস্টিক ডাক্ট। এখন কারো পিত্তথলিতে পাথর আছে, যদি পাথরগুলো অনেক সাইজে বড় হয় তাহলে পাথরগুলো থলি থেকে এই নালীতে নামতে পারবে না, কারণ এখানে গিয়ে আটকে যাবে। ধরলাম একটা বড় পাথর এখানে এসে আটকে গেল, আগে তো উপসর্গ ছিলই, তাহলে এখন কি কি হতে পারে? এর ক্ষেত্রে যত ধরনের উপসর্গ হবে সমস্ত উপসর্গগুলো এই থলির ভিতরেই থাকবে। ঠিক আছে? কি কি হতে পারে? পিত্তথলিতে একুট ইনফেকশন হতে পারে, যেটাকে বলে একুট কোলেসিস্টাইটিস। পেটে প্রচণ্ড ব্যথা হবে, জ্বর হবে, বমি হবে, রোগীকে হসপিটালে ভর্তি করতে হবে এবং শিরাপথে বিভিন্ন ধরনের মেডিসিন, ফ্লুইড দিতে হবে এবং রোগীকে 5 থেকে 7 দিন না খাওয়াই রাখতে হবে। এটাকে বলে একুট কোলেসিস্টাইটিস। অনেক সময় পাথর দিয়ে যখন আটকে যায় তখন এর ভিতরে পুঁজ জমতে পারে। কি জমতে পারে? পুঁজ, অর্থাৎ পিত্তথলির ফোড়া। এটাকে বলা হয় মেডিকেলের ভাষায় এম্পাইমা অফ গল ব্লাডার। তৃতীয় হলো যখন এগুলো বলছি যখন শুধুমাত্র যখন পিত্তথলিতে সমস্যাগুলো হয়। তৃতীয়, এই পিত্তথলিতে পাথর দিয়ে অনেক সময় পিত্তথলিটার ওয়ালগুলো পচে যায়, যেটাকে বলা হয় গ্যাংগ্রিনাস কোলেসিস্টাইটিস। এই পেশেন্ট আমি প্রায়ই দেখতে পাই বা অনেক সময় আমরা অপারেশন করে থাকি যে পিত্তথলির ওয়ালটা পচে গেছে। অন্যদিকে যখন পাথরগুলো ছোট থাকে, এতক্ষণ শুনছিলেন যখন বড় পাথর থাকে তখন উপসর্গগুলো যা হবে থলির ভিতরে, যেহেতু পাথরটা থলি থেকে নালীতে যেতে পারছে না। কিন্তু এবার ধরেন ছোট ছোট স্টোন আছে, তাহলে কি হবে? এই পাথরটা খুব ইজিলি থলি থেকে নালীতে যেতে পারবে। তাহলে কি হলো?
যখন রোগীর শুধুমাত্র থলিতে পাথর ছিল তখন রোগ কয়টা ছিল? একটা, শুধু ল্যাপারোস্কোপির মাধ্যমে সার্জারিটা করিয়ে নিলেই হতো। এবার পাথর থলি থেকে নালীতে গেছে, তাহলে এবার এখন রোগ কয়টা আছে? দুইটা। এক্ষেত্রে দুইটা সার্জারি করতে হয়। একটা হচ্ছে ইআরসিপির মাধ্যমে পিত্তনালীর পাথরটা বের করতে হয়, সেকেন্ড টাইম ওই একই দিনে বা তার পরের দিনে ল্যাপারোস্কোপির মাধ্যমে থলির অপারেশনটা করিয়ে নিতে হয়। আবার অনেকের ক্ষেত্রে এই পাথরটা থলিতে শুধু থাকে না, অনেকের ক্ষেত্রে আবার এমনও হয় যে পাথরগুলো নালীতে থেকে থেকে রোগীর জন্ডিস হয়, কোলানজাইটিস হয়, ইনফেকশন হয়। আবার অনেকের ক্ষেত্রে এই পাথরটা নিচ থেকে নেমে খাদ্যনালীতে চলে যায়। এখানে আপনারা যদি একটু খেয়াল করেন তাহলে একটা জিনিস খুব সুন্দরভাবে বুঝতে পারবেন। এই পিত্তনালীটা যখন খাদ্যনালীতে শেষ হলো, একটু মনোযোগ দিয়ে দেখেন, এই নালীটা একা একা এই পিত্তনালীটা শুধু একা খাদ্যনালীতে শেষ হয়নি, সাথে আরও একটা নালী, সাদা রঙের একটা নালী, দুটো একত্রিত হয়ে খাদ্যনালীতে শেষ হয়েছে। এই যে একটা অর্গান, এটার নাম হলো প্যানক্রিয়াস। এটার নাম কি? এই প্যানক্রিয়াসও লিভারের মতো প্রতিদিন গড়ে 1 লিটার হজমি রস বা পাচক রস তৈরি করে, সেটি প্যানক্রিয়াসের নালী হয়ে খাদ্যনালীতে যায়। যেমন লিভারের তৈরি করা পিত্তরস পিত্তনালী হয়ে খাদ্যনালীতে যায়, ঠিক তেমনইভাবে প্যানক্রিয়াস থেকে তৈরি হওয়া রস প্যানক্রিয়াসের নালী হয়ে খাদ্যনালীতে যায়। মজার বিষয় হলো দুটো নালী ঠিক শেষ মুহূর্তে এসে একত্রিত হয়ে একটা নালী হয়ে খাদ্যনালীতে শেষ হয়। তাহলে চিন্তা করুন, যখন একটা পাথর পিত্তনালীর শেষ ভাগ দিয়ে খাদ্যনালীতে গেল, তখন ওই পাথরটা কি শুধুমাত্র পিত্তনালী দিয়েই খাদ্যনালীতে গেল, না পাশাপাশি প্যানক্রিয়াসের নালী হয়েও খাদ্যনালীতে গেল? বলেন তো, দুটোই একসাথে। তার মানে ওই পাথরটা যেমন পিত্তনালীর শেষ অংশ হয়েও খাদ্যনালীতে গেছে, ঠিক তেমনইভাবে প্যানক্রিয়াসের নালী হয়েও খাদ্যনালীতে গেছে। যখন যায় তখন প্যানক্রিয়াসের নালীতে একটা ফ্রিকশন বা ট্রমা হয়। কি হয়? ট্রমা, ঘর্ষণ। তখন এই প্যানক্রিয়াসটা ফুলে ওঠে, এটাকে বলা হয় একুট প্যানক্রিয়াটাইটিস। কি বলা হয়? একুট প্যানক্রিয়াটাইটিস। আমাদের মানবদেহে যত রোগের কারণে পেইন বা ব্যথা হয়, প্যানক্রিয়াটাইটিসের ব্যথার কাছে কোনো ব্যথা টিকবে না, সবচেয়ে বেশি ব্যথা হয় প্যানক্রিয়াটাইটিসের কারণে। এবং গবেষণায় দেখা গেছে একুট প্যানক্রিয়াটাইটিসের 80% ক্ষেত্রে পিত্তথলির পাথর হলো মূল কারণ। আর যখন প্যানক্রিয়াটাইটিসে সাধারণত রোগী মাটিতে গড়াগড়ি করে, এত ব্যথা, এবং সাথে সাথে রোগীকে হসপিটালে ভর্তি করতে হয়, এবং 5% একুট প্যানক্রিয়াটাইটিসের রোগীকে আইসিইউতে ভর্তি করতে হয়। তাহলে দেখলাম পিত্তথলির পাথর যেমন পিত্তথলিতেও কিছু সমস্যা করতে পারে, অন্যদিকে পিত্তনালীতে পাথর হয়ে জন্ডিস তৈরি করতে পারে, প্যানক্রিয়াটাইটিস করতে পারে। সর্বশেষ যে জটিলতা সেটি হলো পিত্তথলির পাথরটা যদি অনেক বড় হয়ে যায়, যেটি কোনো কোনো গবেষণায় বলে 3 সেন্টিমিটারের বড়, কোনো কোনো গবেষণায় বলে 4 সেন্টিমিটারের বড়, তখন এই পাথর পিত্তথলিতে ক্যান্সার তৈরি করতে পারে। তাহলে আশা করছি আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন যে পিত্তথলিতে পাথর থাকলে সার্জারি না করলে কী কী সমস্যা ভবিষ্যতে হতে পারে। তার মানে এই না যে সকলেরই সমস্যা হবে, সবার হবে না, তবে অনেকেরই হতে পারে। জি, আর কার কোনো প্রশ্ন আছে কিনা? আসসালামু আলাইকুম, আমার পেশেন্টের নাম ইসমাইল হোসেন, তিনি প্রবাসে থাকে। তো আমার প্রশ্নটা হচ্ছে, পিত্তথলিতে কোনো উপসর্গ না থাকলেও পিত্তথলি পাথরের অপারেশনের দরকার আছে কিনা? জি, আপনি খুবই চমৎকার একটি প্রশ্ন করেছেন যে যখন কোনো উপসর্গ নেই তখনও কি পিত্তথলি পাথর থাকা সত্ত্বেও অপারেশন দরকার আছে কিনা। এই ঘটনাটি আমরা প্রায় পেয়ে থাকি যে কোনো রোগীর হয়তো বা তলপেটে ব্যথা বা প্রস্রাবে ইনফেকশন, অন্য কোনো সমস্যা বা গ্যাস্ট্রিক অ্যাসিডিটি, তো এই ধরনের সমস্যা নিয়ে চিকিৎসকের কাছে গেলে সাধারণত চিকিৎসকরা একটা পেটের আল্ট্রাসোনোগ্রাম দিয়ে থাকেন। তখন দেখা যায় হয়তো বা তার প্রস্রাবে ইনফেকশন আছে, সে কারণেই ব্যথা, পাশাপাশি তার পিত্তথলিতে পাথর আছে। তাহলে কি এটা উপসর্গবিহীন পিত্তথলির পাথর? আবার উল্টো দিকে এমন হতে পারে যে পাথর দিয়েই রোগীর উপসর্গ। তাহলে উপসর্গ থাকলে তো ডেফিনেটলি সার্জারি করতে হবে, সেটা বলেছিলাম। এবার উপসর্গ না থাকলে বাট কোনো কারণে ইনসিডেন্টালি শনাক্ত হলো যে তার পিত্তথলিতে পাথর, এক্ষেত্রে কি অপারেশন দরকার আছে কিনা? 90% ক্ষেত্রে দরকার নেই, তবে কিছু কিছু ব্যতিক্রম আছে যাদের ক্ষেত্রে অপারেশনটি দরকার আছে। আমি বাংলাদেশের ক্ষেত্রে যেমন আপনার রোগী, তিনি প্রবাসে থাকে, দীর্ঘদিন প্রবাসে ছিল এবং গত 4 মাস এখন দেশে আসছিল। এসে 4 মাস অবস্থান করে পরে আবার প্রবাসে যায়। যাওয়ার 1.5 মাসের মাথায় সে পরবার বলতে কোন দেশে?
বাহরাইনে বাহারাইন, জি। বাহরাইনে যায়। যাওয়ার 1.5 মাসের মাথায় সে বুঝতে পারে যে তার পেটে খুব ব্যথা যন্ত্রণা হয়। পরবর্তীতে তিনি বাহরাইনে একটি হসপিটালে 7 দিন ভর্তি ছিলেন। সেখানে ভর্তি থাকার পর ব্যথা খুব বেশি কম ছিল না। পরবর্তীতে সে গতকালকেই দেশে ফিরে আপনার কাছে দেখায়। দেখে আপনি সাজেস্ট করেন যে আজকে যেন অপারেশনটা করে, এবং আজকে আলহামদুলিল্লাহ সাকসেসফুলি অপারেশন হয়েছে। আমরা এখন আশঙ্কা মুক্ত ইনশাআল্লাহ। জি, তাহলে আমি প্রায় বলে থাকি, যেখানে অপারেশনের সুবিধাটা বা অ্যাক্সেস সাথে সাথে নেই, এই অবস্থায় যদি কারো পিত্তথলিতে পাথর শনাক্ত হয়, উপসর্গ না থাকলেও করে নিতে হবে। প্রবাসীদের ক্ষেত্রে এই ঘটনাটা খুবই বাস্তব। আমি অনেক রুগী এ পর্যন্ত সার্জারি করেছি যারা সরাসরি বিমানবন্দর থেকে আমার চেম্বারে এসে অপারেশন করে আবার জাস্ট বাড়ি হয়ে আবার পরের দিন চলে গেছে। কারণ হলো, যখন বিদেশে থাকা অবস্থায় এরকম একটি পিত্তথলি পাথর শনাক্ত হয় এবং প্রচণ্ড উপসর্গ থাকে, এবং সেই ক্ষেত্রে যে অপারেশনের যে কস্ট সেটি তারা কুলিয়ে উঠতে পারেন। আপনি বাংলাদেশের বাহিরে যেমন বাহরাইন বা মিডল ইস্টের যেহেতু আমাদের লোকজন বেশি থাকে, এই সকল দেশে একটি পিত্তথলি পাথরের অপারেশন করতে প্রায় 10 লাখ টাকার মধ্যে খরচ আসে। কত? 10 লাখ। তো সেটি তো পুরো বছরের বেতনের সমানও না, তার থেকেও বেশি। এই জন্য যারা প্রবাসে থাকে, যারা প্রবাসে থাকে এরা বাংলাদেশে থাকা অবস্থায় চেক আপ করার সময় যদি পিত্তথলিতে পাথর থাকে, অবশ্যই অপারেশন করিয়ে নিতে হবে। যদি রোগীর ডায়াবেটিস থাকে, পিত্তথলির পাথর অপারেশন করিয়ে নেবে। যদি রোগীর ক্রনিক লিভার ডিজিজ থাকে, অর্থাৎ হেপাটাইটিস বি বা সি ভাইরাস আছে, পাশাপাশি পিত্তথলিতে পাথর, কারণ বি বা সি ভাইরাস দিয়ে ভবিষ্যতে তার সিরোসিস হতে পারে লিভারের, সেক্ষেত্রে কিন্তু অপারেশনটা অত্যন্ত জটিল হয়ে যাবে ভবিষ্যতে। সুতরাং এই ধরনের রোগী আগেই অপারেশন করিয়ে নেবে। এরপরে হলো, যারা আজকে নুর ইসলাম পেশেন্টের মতো হার্টে রিং পরানো আছে, ওপেন হার্ট সার্জারি আছে, সাধারণত যাদের হার্টের অপারেশন করা থাকে বা রিং পরানো থাকে বা হার্টের রোগের এমআই বা মাইকোর্ডিয়াল ইনফার্কশন বা হার্ট অ্যাটাক থাকে, তারা কিন্তু অনেকগুলো মেডিসিন খান। তার মধ্যে অন্যতম একটি মেডিসিন হলো ব্লাড থিনার, অর্থাৎ রক্তকে পাতলা রাখে, ব্লাডকে পাতলা রাখে, যাতে ভবিষ্যতে হার্টের ভিতরে রক্তটা ঘন হয়ে আবার হার্ট অ্যাটাক না হয়। এখন আমরা অপারেশন যেখানেই করি কিছু না কিছু ব্লিডিং হয়, কিন্তু বডির অটো মেকানিজম এমন তৎক্ষণাৎ সেটি বন্ধ হয়ে যায়। বিশেষ করে ফিমেল বা মহিলাদের ক্ষেত্রে ঘটনাটা প্রায়ই আপনারা দেখেন, যে আপনারা যে ঘরে যে পেঁয়াজ রসুন কাটেন বা অনেক পুরুষ যারা শেভ করেন, কিন্তু সেখান থেকে যে ব্লিডিং হয় দেখবেন যে কয়েক সেকেন্ডের ভিতরে ব্লাডটা বন্ধ হয়ে যায়। কেন বন্ধ হয়ে যায়? বডির নিজস্ব মেকানিজম, কিছু ক্লোটিং ফ্যাক্টর থাকে, সেগুলো কারণেই রক্তপাত বন্ধ হয়ে যায়। কিন্তু যারা এই ধরনের ব্লাড থিনার খান, ইকোস্প্রিন, ক্লোপিডগ্রেল, অর্থাৎ হার্ট ডিজিজে যারা ভুগতেছেন, তারা যখন বা তাদের যখন অপারেশন করা হয়, তখন কিন্তু ওই যে ব্লিডিংটা অটোমেটিক্যালি বন্ধ হয় না। আমরা যে কোনো অপারেশন করি তখন কিন্তু কিছু না কিছু ব্লিডিং হয়, অন্য মানুষেরটা বন্ধ হয়, কিন্তু যারা এই ব্লাড থিনার বা রক্ত পাতলা করার ঔষধ খান, তাদের রক্তটা বন্ধ হয় না। এজন্য এই ধরনের রোগীদের যদি পিত্তথলিতে পাথর থাকে, উপসর্গ না থাকলেও অপারেশনটা আগে করিয়ে নেওয়া বেটার। কেন বেটার? আপনি কয়েকদিনের জন্য ব্লাড থিনারটা বন্ধ রেখে অপারেশনটা করিয়ে নিন। কিন্তু একটা এমার্জেন্সি ডেভেলপ করলো, অর্থাৎ পিত্তথলিতে পাথর দিয়ে ফোড়া হলো, এখনই অপারেশনটা করা দরকার। সেক্ষেত্রে তো আপনি ব্লাড থিনারটা বন্ধ করার সুযোগ পাচ্ছেন না, কারণ একটা ব্লাড থিনার বন্ধ করতে গেলেও কমপক্ষে 5 দিন বন্ধ রাখতে হয়। 5 দিন বন্ধ রাখলে তার ইফেক্টটা কমে। কিন্তু যখন এমার্জেন্সি আজকেই অপারেশন লাগবে, তখন তো আপনাকে সেই সময় অপারেশন করতে হবে, তখন তার ব্লিডিং হওয়ার সম্ভাবনা বেশি থাকবে, তাদেরও অপারেশন করিয়ে নিতে হবে। আর যদি কারো হেমাটোলজিক্যাল ডিজিজ যেমন থ্যালাসেমিয়া, সিকেল সেল থাকে, তাহলে তাদের অপারেশন করিয়ে নেওয়া বেটার। এ বাদেও যদি পেটের কোনো অপারেশন করতে গিয়ে সার্জন দেখতে পেলো যে পিত্তথলিতে পাথর আছে, অবশ্যই ওই সময় পিত্তথলির অপারেশনটা করে নেওয়া উচিত। পাশাপাশি যাদের শরীরে কোনো অংশে ট্রান্সপ্লান্ট করা থাকে, কিডনি ট্রান্সপ্লান্ট, লিভার ট্রান্সপ্লান্ট বা অন্য কোনো ট্রান্সপ্লান্টেশন থাকে, তারা যেহেতু ইমিউনো কম্প্রোমাইজড থাকে, তাদেরও পিত্তথলিতে উপসর্গ না থাকলেও পিত্তথলিতে পাথর থাকলে অপারেশনটা করে নেওয়া বেটার, বা বৈজ্ঞানিকভাবে অনেক প্রুভ আছে যে এটি করে নেওয়াই ভালো। আশা করছি আপনি আপনার উত্তর পেয়েছেন। আমি এএসএম ইলিয়াস, আমার রোগীর নাম লিপি ইলিয়াস, পূর্বাঞ্চল উত্তরপ্রদেশ, ঢাকা। আমার স্যারের কাছে 2টি প্রশ্ন। একটি প্রশ্ন হলো, পিত্তথলি পাথর অপারেশন ছাড়া এটা কোনোভাবে সরানো সম্ভব কিনা, আর দ্বিতীয় প্রশ্ন হলো
পিত্তথলি পাথরের অপারেশন খরচ এক এক রকমের হয় কেন, ভিন্ন 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 হয় কেন? ভিন্ন রোগীর ক্ষেত্রে ভিন্ন 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 রকম হয় কেন? হ্যাঁ, এটাই আমার প্রশ্ন। থ্যাংক ইউ ইলিয়াস সাহেব, আপনি যে প্রশ্নটি করেছেন আমার চেম্বারে প্রায়ই রোগীরা এই ধরনের প্রশ্ন করে থাকে যে এক এক রোগীর অপারেশনের ক্ষেত্রে আমরা ভিন্ন ভিন্ন রকমের খরচ বলে থাকি, সেটি কেন? অপারেশন বাদে পিত্তথলি পাথরের অন্য কোনো চিকিৎসা আছে কিনা বা কোনো অল্টারনেটিভ চিকিৎসা বা মেডিসিন দিয়ে পিত্তথলি পাথর গলানো বা সরানো সম্ভব কিনা, তাই তো? জি জি জি। দ্বিতীয়টার উত্তর আগে দিই যে অল্টারনেটিভ কোনো মেডিকেশন আছে কিনা। আমি জাতীয় গ্যাস লিভার ইনস্টিটিউট হসপিটালের একজন সহকারী অধ্যাপক, তাই সরকারি হসপিটালে আমি কাজ করি, পাশাপাশি AMZ হেপাটোবিলিয়ারি সেন্টারের চিফ কনসালটেন্ট। তো সব জায়গায় আমি এই ধরনের রোগী পেয়ে থাকি যে তাদের পিত্তথলিতে পাথর শনাক্ত হয়েছে দীর্ঘ 2 বছর 3 বছর 5 বছর আগে, আর এই সময়টায় তারা বিভিন্ন ধরনের মেডিকেশনের উপরে আছেন। কেউ হয়তো বা আয়ুর্বেদিক, হোমিওপ্যাথি বা আমাদের এলোপ্যাথিক মেডিকেশন, এবং তারা সেই ওষুধগুলো খায় আর 3 মাস পর পর একটা আল্ট্রাসোনোগ্রাম করে। যখন আমাদের কাছে আসে আমি এমন পেয়েছি 250 আল্ট্রাসোনোগ্রাম নিয়ে আমার চেম্বারে আসছে। কত? 250। কোনো কোনো রোগীর ক্ষেত্রে পেয়েছি 50 থেকে 100টা আল্ট্রাসোনোগ্রাম নিয়ে আমার চেম্বারে আসছে। আসলে ওনারা কিন্তু স্বাস্থ্য সচেতন, কিন্তু সমস্যা হচ্ছে ওনারা অপারেশনটাকে ভয় পান। এই জন্য দেখেন বা চিন্তা করেন যে কোনো অল্টারনেটিভ মেডিসিন আছে কিনা, হয়তো বা বিভিন্ন জায়গায় শুনে থাকেন যে এটা খেলে ভালো হয়। আসলে যে রোগীরা এই কাজটা করেন তারাও কিন্তু স্বাস্থ্য সচেতন, বরং বেশি স্বাস্থ্য সচেতন। বেশি স্বাস্থ্য সচেতনতাও একটা সমস্যা আছে, কোনো কিছু বেশি ভালো নয়। তবে তারা মূলত তাহলে এই কাজটা কেন করে? আমি যেহেতু বললাম যে স্বাস্থ্য সচেতন, তারা আসলে অপারেশনটাকে ভয় পায়, অপারেশনটাই ভয় পায়। তাদের কাছে ফিনান্সিয়াল ইস্যুটা বড় না বা অন্য কোনো সমস্যা নেই, কিন্তু অপারেশনটাকে ভয় পায়। তাহলে আপনারাই তো দেখলেন আজকে যে 6 জন রোগীর অপারেশন করলাম, কেউ বাহরাইন থেকে কালকে আসলেন, আজকেই করলাম, যার আরও একজনের করলাম যারা বিগত 2 বার হার্টে রিং পরানো আছে, 70 বছর বয়স। তাহলে দেখলেন তো আলহামদুলিল্লাহ, আপনাদের সাথেই তো কথা বলছি, কত নিরাপদে এই অপারেশনটা হয়। অর্থাৎ ল্যাপারোস্কোপিক সার্জারি অত্যন্ত নিরাপদ একটা সার্জারি। আমরা উদাহরণ দিতে গিয়ে অনেক সময় এরকম বলে থাকি যে মেয়েরা যে নাক ফুল বা কান ফুল পড়ায়, এটি করতেও যে কষ্ট হয় তার থেকেও কম কষ্ট। মাত্র অপারেশনের 5 ঘন্টা পরে আমরা খেতে দিই, 6 ঘন্টা পরে ছুটি দিই বেশিরভাগ ক্ষেত্রে। সুতরাং আজকাল এটি অত্যন্ত নিরাপদ এবং রক্তপাতহীন একটি সার্জারি। সুতরাং এই অপারেশনকে ভয় করতে গিয়ে বছরের পর বছর যে বিভিন্ন ধরনের মেডিসিন খেয়ে পিত্তথলির পাথর গলাতে চায় এবং মাঝামাঝি ইনভেস্টিগেশন করে, এটা না করাই ভালো, কারণ কোনো লাভ হয় না। একটা পর্যায়ে গিয়ে পাথর বাড়তে থাকে বা কোনো একটা জটিলতা নিয়ে রোগী আমাদের কাছে আসে। সুতরাং যেটি বোঝানোর চেষ্টা করলাম যে অল্টারনেটিভ মেডিসিন পিত্তথলি পাথর গলানোর ক্ষেত্রে কোনো কাজ করে না। যখন উপসর্গ থাকবে অবশ্যই আপনি আপনার এলাকার কোনো একজন ল্যাপারোস্কোপিক সার্জন দিয়ে অপারেশন করিয়ে নেবেন। থ্যাংক ইউ স্যার। দ্বিতীয় প্রশ্ন যে এক এক রোগীর ক্ষেত্রে খরচ এক এক রকম, আপনারাই বলেন, আপনার সোফা সেটে যে 2 জন বসে আছে। তৃতীয় যে প্রশ্নটি আপনি করেছেন এক এক রোগীর ক্ষেত্রে এক এক রকম খরচ কেন, আপনারা যে সোফায় 2 জন রোগী বসে আছেন, আপনি কোন পেশেন্টের লোক? লিপি ইলিয়াস। আপনি নুর ইসলাম সাহেবের। দেখেন 2 জন পেশেন্ট, আপনার পেশেন্টের 10 মিনিট লাগছে আমার অপারেশনটি করতে। হ্যাঁ, বয়স কম, কোনো কোমরবিডিটি বা তেমন কোনো সমস্যা নেই পেশেন্টের, শুধু পিত্তথলি পাথর, সেটা দিয়ে উপসর্গ। পাশাপাশি নুর ইসলাম সাহেবের 70 বছর বয়স, হার্টে 2 বার রিং পরানো আছে, একটা অপারেশন করতে পারে 2 ঘন্টা সময় লেগেছে। আপনার রোগী হয়তো 6 ঘন্টা পরে বাসায় যাবে, ওনার রোগী হয়তো 2 দিন পরে বাসায় যাবে। তাহলে খরচ কি এক হওয়া সম্ভব সব রোগীর ক্ষেত্রে? না স্যার। তাহলে বুঝতে পারলাম অপারেশনের খরচ নির্ভর করে রোগের মাত্রা, রোগীর অন্যান্য কন্ডিশনের উপর ভিত্তি করে। আশা করি আপনার দুটো প্রশ্নেরই উত্তর পেয়েছেন। যে আপনার প্রশ্ন। আসসালামু আলাইকুম স্যার, আমার পেশেন্টের নাম মিতু আক্তার, আমি গোপালগঞ্জ থেকে এসেছি পেশেন্টটা নিয়ে আপনার কাছে সার্জারি করতে। সার্জারি ইনশাল্লাহ খুব ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। আমার প্রশ্নটা হচ্ছে স্যার, আমার মেয়ে সবসময় বলতো যে অপারেশন করলে আমি খাইতে পারবো না, বা তেলক্ত জিনিস বা কোনো ভাজা বা কোনো জিনিস, এইগুলো খাবার, মশলা জাতীয় খাবার, এগুলো খাইতে পারবো না। অনেকে তারে বলছে, কিন্তু এটা ভয় পেয়ে এসে কিন্তু অনেক দিন ধরে খালি এইভাবে অপারেশন করবে, আবার ডেট পিছায়, আবার করবে, আবার ডেট পিছায়। তো ওকে অনেক কিছু বলার পরে বলছি যে না, খাবার খাওয়া যাবে। তা এই প্রশ্নটা স্যার আপনার কাছে এটা আমি করতে চাচ্ছি যে সব জিনিস কি খাওয়া যাবে কি যাবে না?
আপনি চমৎকার একটি প্রশ্ন করেছেন। আসলে এই প্রশ্নটা খুবই কমন একটি প্রশ্ন। যাদের পিত্তথলিতে পাথর হয় সেই রোগী প্লাস তার যে অ্যাটেন্ডেন্স, আত্মীয় স্বজন সবাই বলে থাকেন যে আমরা অমুক জায়গায় শুনেছি যে অপারেশন হয়েছে উনি আর কিছুই খেতে পারেন, অমুক জায়গায় শুনেছি, বিভিন্ন জায়গায় শোনা, কিন্তু যখন বলা হয় আপনি তাদের নাম বলেন কিন্তু আর বলতে পারেন না। এটা অনেকটা ফেক ইনফরমেশন। পিত্তথলি পাথরের অপারেশনের পর যেটি করা দরকার সেটি হলো প্রথম 7 দিন অতিরিক্ত তৈলাক্ত খাবার খাবে না, যেমন খাসি, গরু, পোলাও, কোরমা, বিরিয়ানি, তেহরি, ডিমের কুসুম। এই সময়টায় কম ঝাল, মশলা, তৈল দিয়ে শাকসবজি, মাছ, মুরগি খাবে, বেশি করে পানি খাবে। 7 দিন পর থেকেই রোগী আগের মতো খাওয়া শুরু করবে। তবে বেটার হলো প্রথম 2 মাস যদি সে একটু কম খায়, তৈলাক্ত খাবারটা কম খায়, 2 মাস পর থেকে সে একেবারেই স্বাভাবিক হয়ে যাবে। আমরা হাজার হাজার অপারেশন করি, কারোর কাছ থেকে শুনি নেই যে সে আর এই খাবারটা খেতে পারে না। তবে এটাও ঠিক, হয়তোবা 100 জনের ভিতরে একজন যে তার মাঝে মাঝে তৈলাক্ত খাবার খেলে সমস্যা হয়। জি স্যার। এখন এটি তো একটা এক্সাম্পল হিসেবে হতে পারে না যে 100 জনের ভিতরে একজন, সেটিও কিন্তু একটা নির্দিষ্ট সময় পরে ঠিক হয়ে যায়। এখন আমি যদি পাল্টা প্রশ্ন করি যে হয়তোবা যে 100 জনের ভিতরে একজনের পিত্তথলি পাথরের অপারেশন করলে পরে তৈলাক্ত খাবার খেতে তার কিছুটা সমস্যা হয়, কিন্তু পাথরটা রেখে দিলে কি হতে পারত? তার তো পিত্তথলিটা পেকে যেতে পারতো, ফেটে যেতে পারতো, পচে যেতে পারতো, প্যানক্রিয়াটাইটিস হতে পারতো, পিত্ত নালীতে পাথর হতে পারতো। হ্যাঁ, প্যানক্রিয়াটাইটিস হয়ে রোগীকে হসপিটালাইজড হয়ে আইসিইউতে যাওয়া লাগতো। তাহলে আপনি কোনটা বেছে নেবেন দুটোর ক্ষেত্রে? অপারেশন করাটা অবশ্যই। অপারেশন করাটা আশা করছি স্যার। আপনি উত্তরটা পেয়েছেন। জি স্যার। আপনাদের প্রত্যেক রোগীর পিত্তথলির পাথরটা কেটে কেটে একটু দেখাবো যে কেমন ছিল। যে আপনি কি সালমা বেগমের বা সালমা বেগম পেশেন্টের লোক, তাই তো? জি। আমি এখন আপনাদের সবাইকে যার যার রোগী তাদের পিত্তথলিটা ওপেন করে দেখাবো যে আসলে কার কি আছে। তবে একটি কমন বিষয়, পিত্তথলিতে কি বলছিলাম, পিত্ত রস থাকে। তাহলে যার পিত্তথলি কাটিনি এখনো কি বের হবে? এবং হলুদ রঙের বা গোল্ডেন ইয়েলো কালারের রস বেরোবে। অনেক সময় রসের কালারটা পরিবর্তন হয়ে যেতে পারে অনেকক্ষণ রাখার কারণে। আমরা এবার প্রথমে সালমা বেগমের পিত্তথলিটা একটু ওপেন করছি। কি বের হইতেছে কিছু দেখছেন নাকি? এই যে কালো কালো, হ্যাঁ, পাথরও আছে, বড় কিছু ছোট বড় বিভিন্ন ধরনের পাথর আছে, তাই তো? হ্যাঁ, কিছু হলুদ কালারের, কিছু কালো কালারের। দেখেন আমরা সালমা বেগমের দেখলাম যে বেশ কিছু পাথর ছিল, তাই তো? এবার আমরা লিপি আক্তারের পিত্তথলিটা একটু ওপেন করে দেখবো যে লিপি আক্তারের পিত্তথলির ভিতরে কি ছিল। লিপি আক্তার পেশেন্ট কে আছে? লিপি আক্তারের পেশেন্টের লোক আপনি, তাই তো? জি। আমরা এবার লিপি আক্তারের পিত্তথলিটা একটু ওপেন করব, দেখবো যে কেন আমরা অপারেশনটা করলাম। প্রথমে সবাই পিত্তরস বের হবে, তাই তো? পিত্তরস বের হচ্ছে এবং দেখেন ওনার মাত্র একটা পাথর, দেখেন পাথরের সাইজ সংখ্যা ভিন্ন ভিন্ন, কিন্তু উপসর্গ কিন্তু প্রায় একই রকমের। তাহলে উপসর্গ পিত্তথলি পাথরের সাইজ অথবা সংখ্যার উপরে নির্ভর করে না, এটা তো বুঝতে পারলাম। মিতু আক্তার, জি। এবার আমি মিতু আক্তারের পিত্তথলিটা একটু ওপেন করব। মিতু আক্তারের বাবা, হাজব্যান্ড এখানে আছে, তারা খুব ভয় ছিলেন অপারেশনটা কেমন হবে। ওনার মেয়ে আমাকে বলছিলেন অপারেশনকে সে এতই ভয় পায় যে 2 বছর ধরে সিদ্ধ টাইপের খাবার খায়, হ্যাঁ, যাতে পাথর দিয়ে ব্যথা না হয়, কিন্তু অপারেশনকে ভয় পায়। আলহামদুলিল্লাহ কোনো না কোনো মাধ্যমে শুনতে পেয়েছেন যে আমাদের AMZ হেপাটোবিলিয়ারি সেন্টারে অত্যন্ত নিরাপদ ভাবে খুব চমৎকারভাবে অপারেশন করি। সেই সুবাদে ওনারা এখানে আসে এবং আমি আলহামদুলিল্লাহ অপারেশনটা অত্যন্ত সুন্দরভাবে শেষ করছি। শুধু ওনারটা না, সবার অপারেশন অনেক সুন্দর হয়েছে। ঠিক আছে, আমরা একটু মিতু আক্তার পিত্তথলিটা ওপেন করবো। পিত্তরসই বের হচ্ছে সবাই, তাই তো? এই যে একটাই স্টোন দেখছে, দেখেন এনার স্টোন একটা কালার, আবার লিপি আক্তারের স্টোন একটা, দেখেন কালার ভিন্ন ভিন্ন। তাহলে কালার ভিন্ন ভিন্ন হতে পারে, সংখ্যা ভিন্ন হতে পারে, সাইজ ভিন্ন ভিন্ন হতে পারে। এবার আমি ইসমাইলের পিত্তথলিটা ভিন্ন ধরনের, এটা নিয়ে আমরা খুব বেশি কিছু আর বলতে চাচ্ছি না। যিনি গতকাল বাংলাদেশে আসছেন বাহরাইন থেকে, ওখানে 7 দিন হসপিটালে ভর্তি ছিল। এখানে অনেক পুঁজ ছিল, পুঁজের বিশেষ অংশগুলো আমরা বের করে ফেলছি। এর ভিতরে ছোট ছোট অনেক স্টোন আছে। আলহামদুলিল্লাহ আমরা অপারেশনটা অনেক সুন্দরভাবে করতে পেরেছি। এটা অত্যন্ত জটিল একটা অপারেশন, বিশেষ করে ইসমাইল সাহেবের। দেখেন সবার পিত্তথলিটা কাটা ইজি ছিল, তো ওনারটা কিন্তু অত ইজি হবে না। কি বের হইতেছে দেখেন, ওনার রসটা একটু ভিন্ন রকমের, এবং ওয়ালটা দেখেন অনেক মোটা হয়ে গেছে। ওয়ালটা দেখেন
মোটা। সাধারণত একটা পিত্তথলির ওয়াল 2 মিলিমিটার থাকে, এটা প্রায় 7 to 8 মিলিমিটার হয়ে গেছে। এটাকে বলা হয় অ্যাকুট কোলেসিস্টাইটিস। কী বলা হয়? ওয়ালটা অনেক মোটা হয়ে যায়, এবং আমি যেটা বলছিলাম যে হসপিটাল রোগীকে অনেকক্ষণ ভর্তি থাকতে হয়। ওয়ালটা দেখেন কী পরিমাণ মোটা। হ্যাঁ, এটা বায়োপসিতে পাঠাবো আমরা। কিসে পাঠাবো? সবগুলোই বায়োপসিতে পাঠানো দরকার। স্টোনটাই ক্লিপের ভিতরে আটকা পড়ে আছে। ঠিক আছে, এবার আসেন রাত্রি পেশেন্টের পিত্তথলিটা আমরা একটু ওপেন করছি। আমরা আগেই জানতাম ছোট স্টোন ছিল, এই যে ছোট ছোট স্টোন আছে, এই যে ছোট ছোট কয়েকটা স্টোন আছে আমরা দেখতে পারলাম। ঠিক আছে, আর সর্বশেষ নুর ইসলাম সাহেবের, যার হাটে 2বার রিং পরানো আছে, ওনার এখানে কিছুই পাওয়া যাবে না, কারণ হলো ওনার পুজটা আমরা আগেই বের করে ফেলেছি। ওখানে যেহেতু পুজ দিয়ে পুরোটা ভরা ছিল, সুতরাং পিত্তথলিটা ফাঁকা, থলিও ফাঁকা, এবং এখানে কোনো পাথরও পাওয়া যাবে না। মাংস হয়ে গেছে। জি, মাংস। এটা বায়োপসিতে যাবে। আপনার অপারেশনের ক্ষেত্রে, এই নুর ইসলাম সাহেবের অপারেশনের ক্ষেত্রে কিছুটা ভিন্ন প্রক্রিয়া করা হয়েছে। যেমন সব রোগীর পিত্তথলিগুলো ক্লিপ দিয়ে বাঁধা হয়েছে, কিন্তু এইটা কিন্তু সেলাই দিতে হয়েছে ল্যাপারোস্কোপিক্যালি। সেলাইগুলো কীভাবে? মানে এমন না যে পেট কেটে করেছি, ল্যাপারোস্কোপিক্যালি পেটের ভিতরে আমরা স্টিচ দিচ্ছি, কারণ ক্লিপটা পড়তো না। ঠিক আছে, তা এইটা বায়োপসিতে যাবে যে কেন এরকম পুজ হলো, এবং এখানে পিত্তথলির যে নেক, এই নেকটা অনেক হার্ড হয়ে আছে, শক্ত হয়ে আছে। এটা বায়োপসিতে আমরা প্রমাণ করব যে আসলে কি পাথর থাকার কারণে কি এটা ইনফ্লামেশন হয়ে এটা হয়েছে, না ক্যান্সারের কারণে হয়েছে। যদি ক্যান্সার হয়ে থাকে সেক্ষেত্রে আবার একটা সার্জারি করা লাগতে পারে, অথবা ডাইরেক্ট কেমোথেরাপি পাবে পেশেন্ট। ঠিক আছে, আমার পেশেন্টটা কিন্তু 2 জায়গাটা কিন্তু ফুলে যেত স্যার। ঠিক আছে। ওনার তো 70 বছর বয়স, উনি কীভাবে এতগুলো পুজ নিয়েছিল আমি জানি যে অনেক কষ্টের ভিতর দিয়ে ওনার দিনগুলো পার করছে। 2.5 মাস ঠিক আছে।